The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নতুন বছরে প্রতি রবিবার দেখুন, জানুন সত্য রামায়ণ, যা এখনো কোনো সংবাদ মাধ্যমে প্রচারিত হয়নি। একসময় এই সত্য রামায়ণ আদালতের নির্দেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছিল, পরে সে নির্দেশ উঠে যায়। কেন? তবে কি আদালত এই সত্য রামায়ণকে মান্যতা দিয়েছিল? দশরথের কি আরও 350 জন স্ত্রী ছিল? ঋষ্যশৃঙ্গ মুনি কি রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের পিতা? দেবী সরস্বতী কি কৈকেয়ীর দাসী মন্থরা? নারদের অভিশাপেই কি বিষ্ণুর মর্তে রাম হয়ে জন্মগ্রহণ? সীতা কি সম্মতি দিয়ে রাবণের সঙ্গে লঙ্কায় যান? রাম কি লক্ষ্মণকে হত্যা করতে চেয়েছিলেন? এমন অনেক অজানা তথ্য জানতে দেখুন সত্য রামায়ণ দিগদর্শন চ্যানেলে। প্রতি রবিবার রাত 10টায় প্রকাশিত হবে। লগ ইন করুন, সাবস্ক্রাইব, বেল আইকন ছুঁয়ে গ্রাহক হন। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। দশরথ, দেখুন দশরথকে আমরা কি জানি? একজন বয়স্ক মানুষ, তার পুত্র হয়েছে, তিনি অপুত্রক ছিলেন, সে দৈবভাবেই হোক। একজন আমাকে জিজ্ঞাসা করেছেন যে এই যে চরু বিতরণ করছেন এইভাবে কি সম্ভব? দেখুন, এটা আপনাদের গ্রহণ করতে হবে এই জন্যে যে কারণ বিষ্ণুর অবতারের প্রাথম্যে এটা আমরা সাহেবদের মতো ওই রকমভাবে ভাবতে পারবো না যে অযোধ্যা কাণ্ড থেকেই আরম্ভ হয়ে গেল। তার বাল্যজীবন নেইও রামায়ণের মধ্যে, কিন্তু তার জন্মটুকু যখন হবে তখন তো অবতারের জন্ম, সেটা তার মধ্যে ঐশ্বর্য থাকবে, সেইভাবেই হয়েছে। তা চরুর কথা বিশ্বাস না করবেন, কিন্তু বিশ্বাসেরও তো একটা জায়গা আছে, তাই না? আমাদের দেশে সেখানে এটা বিশ্বাস করতে হবে যে অলৌকিকভাবে সেই চরু গ্রহণের মাধ্যমে তার জন্ম হয়েছিল, ঠিক আছে। কিন্তু দশরথের কথা বলছি, তিনি কিন্তু তাকে আমরা পরবর্তী সময়েও যখন কৈকেয়ীর সময়ে দেখতে পাবো, রামচন্দ্র বনবাসে যাবেন তখনও দেখতে পাবো যে তাকে একজন মোটামুটি স্ত্রৈণ পুরুষ হিসেবে কিন্তু বাল্মীকি তার চরিত্র রচনা করেছেন। কিন্তু বাল্মীকির ক্ষমতা হচ্ছে যে তিনি এত শব্দ চয়নের ক্ষেত্রে তিনি এত বুদ্ধিমান এবং এটা তিনি ইচ্ছে করে করেননি। তার যে সহজাত ভাবনা আছে, বিশেষ করে রামচন্দ্রের পিতা, তাকে তো চোখে আঙুল দিয়ে তিনি দেখাবেন না। কাজে তিনি যা দেখাবেন ঠাড়ে ঠোরে
ব্যঞ্জনায় দেখাবেন যে দশরথের চরিত্রটা কেমন। এটা তিনি ওইভাবে পরিষ্কার দেখুন দশরথ বড় কামক পুরুষ ছিলেন, তিনি অমুক করেছেন তমুক এরকম বলবেন না তিনি, কারণ তাকে রামচন্দ্রের পিতা হিসেবে তাকে সেই সম্মানটুকু তিনি দেবেন। কিন্তু ওই যে ঠাড়ে ঠোড়ে যেটা আছে সেইখানে দাঁড়িয়ে আমরা দেখব যে রামচন্দ্র কার বিপ্রতীপে দাঁড়িয়ে আছেন। একদিকে পরস্ত্রী স্পর্শ পাংশুল যে রাবণ, আর একজন কিন্তু তার পিতা। এই পিতার যে মানস, সেটা তার মধ্যে যে কতটা ক্রিয়া করেছে সেটা উত্তরকাণ্ডে গিয়ে যখন সীতা পরিত্যাগ হবে এখানে তার একটা কারণ খুঁজে পাওয়া যাবে। বারবার তিনি বলছেন যে আমাকে যেন লোকে বালিশ বত কামাত্মা, আমাকে যেন কেউ কামাত্মা পুরুষ না বলে, কারণ এটা তার পিতার মধ্যে তিনি দেখেছেন এবং লোকে তাকে সেইভাবে ভেবেছে। বাল্মীকি খুব ঠাড়ে ঠোরে সেইগুলো বলবার চেষ্টা করেছেন এবং সেটা আমাকে বলতে হবে। দশরথের অনেকগুলি স্ত্রী, এটা আমরা কিন্তু অতভাবে জানি না, আমরা ভাবি যে তার 3টি মাত্র স্ত্রী। 7 খণ্ড রামায়ণ। আমরাও সত্য রামায়ণের 7ম পর্বে পৌঁছেছি। প্রথম পর্বেই বলেছিলাম ধারাবাহিক সত্য রামায়ণ নিয়ে চুলচেরা আলোচনা করব। রামায়ণের কাহিনী আমরা তো সবাই কম বেশি জানি। তাছাড়া হিন্দি সিরিয়াল রামায়ণের দৌলতে রামায়ণ তো প্রবল জনপ্রিয়। কিন্তু মুশকিল হচ্ছে রামায়ণ বলতে আমরা বুঝি উত্তর পশ্চিম ভারতের তুলসীদাসী রামায়ণ আর এই বাংলার কৃত্তিবাস মুখোপাধ্যায় ওরফে কৃত্তিবাস ওঝার রামায়ণ। অথচ এই দেশেই আছে প্রায় 300রও বেশি রামায়ণ, আর 300 রামায়ণে 300 রকমের কাহিনী। কিন্তু আমরা জেনে এসেছি মূল রামায়ণ রচয়িতা বাল্মীকি। বাল্মীকি নামে কোনো ঐতিহাসিক চরিত্র যে ছিল তার কোনো প্রামাণ্য নথি নেই। তবুও তর্কের খাতিরে যদি মেনেও নিই বাল্মীকি বলে কেউ এক পণ্ডিত কবি ছিলেন, তারপরেই তো প্রশ্ন আসে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন কবে? মোটামুটি বলা হয় কৃষ্ণের জন্মের আগে 4র্থ বা 5ম শতাব্দীতে লেখা রামায়ণ। এরপরে প্রশ্ন আসে বাল্মীকি কোন ভাষায় রামায়ণ লিখেছিলেন? এখানেও বলা হয় দেব ভাষায়, অর্থাৎ সংস্কৃতে। আবার প্রশ্ন ওঠে সেই সময় কি সংস্কৃত ভাষার অস্তিত্ব ছিল? বলা হচ্ছে খ্রিস্টের জন্মেরও 1700 থেকে 1200 অব্দে বৈদিক সংস্কৃত ভাষা ছিল। এই ভাষাতেই ঋগ্বেদ রচিত হয়েছিল। কিন্তু বেদ তো শুনেছি শ্রুতি। বৈদিক ঋষিরা মুখে মুখে সূক্ত রচনা করতেন, ব্রাহ্মণরা তা মনে রাখতেন। অন্য জাতির কারো বেদ পাঠের অধিকার ছিল না, বরঞ্চ বেদ পাঠ করলে তাদের কানে গরম শিশে ঢেলে দেওয়ার নিয়ম ছিল। বৈদিক সংস্কৃতের স্রষ্টা নাকি বাল্মীকি। যদি বৈদিক সংস্কৃতের জনক বাল্মীকি হয়ে থাকেন তাহলে তো আগে বেদ লিখিত হয়েছে তারই উদ্যোগে? না, সেখানে বলা হয়েছে বেদ রচনা করেছেন স্বয়ং ব্রহ্মা। তাহলে কি ব্রহ্মাকে সংস্কৃত ভাষা শিক্ষা দিয়েছিলেন বাল্মীকি? না, শাস্ত্র তো বলছে বেদকে লিপিবদ্ধ করেছেন বেদব্যাস। কট্টর হিন্দুত্ববাদীরা ক্ষমা করবেন, বঙ্কিমচন্দ্র কিন্তু বঙ্কিম রচনাবলিতে দেবতত্ত্ব ও হিন্দু ধর্ম গ্রন্থে 710 পৃষ্ঠায় লিখেছেন বেদ মানুষেরই সৃষ্টি। আবার শরৎচন্দ্র তার শরৎ সাহিত্য সমগ্র গ্রন্থের 2য় খণ্ডে দেখছি তিনি লিখেছেন বস্তুত সত্য ও স্বাধীন বিচার হইতে ভ্রষ্ট হইয়াও হিন্দুর শাস্ত্ররাশির এখন অধপতিত হইয়াছে। নিছক নিজের বা দলটির সুবিধার জন্য কত যে রাশি রাশি মিথ্যা উপন্যাস রচিত এবং অনুপ্রবিষ্ট হইয়া হিন্দুর শাস্ত্র ও সমাজকে ভারাক্রান্ত করিয়াছে, কত অসত্য যে বেনামিতে প্রাচীনতার ছাপ মারিয়া ভগবানের অনুশাসন বলিয়া লাভ করিয়াছে, তাহার পরিসীমা নাই। বইটি প্রকাশ করেছে আনন্দ পাবলিশার্স। এসব তর্ক বিতর্ক ছেড়ে বরং রামায়ণ প্রসঙ্গে ফিরে আসি। এবার বলবো এক বিস্ফোরক তথ্য, যা লিখেছেন ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার বাংলাদেশের ইতিহাস 2য় খণ্ডের 8ম সংস্করণে, অর্থাৎ 1988 সালে যা প্রকাশিত হয়েছে তার 365 ও 366 পৃষ্ঠায়।
রমেশচন্দ্র লিখেছেন, কৃত্তিবাস পঞ্চদশ শতাব্দীতে সর্বপ্রথম বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন। কৃত্তিবাসের রামায়ণ বিপুল প্রচার লাভ করিবার ফলে লোকমুখে এত পরিবর্তিত হইয়াছে এবং তাহাতে এত প্রক্ষিপ্ত অংশ প্রবেশ করিয়াছে যে কৃত্তিবাস রচিত মূল রামায়ণের বিশেষ কিছুই আজ বর্তমান প্রচলিত কৃত্তিবাস রামায়ণের মধ্যে অবশিষ্ট নাই। বাল্মীকির রামায়ণের মুখ্য চরিত্র দশরথ। সেখানে দশরথকে তিনি চরিত্রহীন হিসেবে বর্ণনা করেছেন। অযোধ্যাকাণ্ডের 4th সর্গে লিখেছেন, যার বাংলা অনুবাদে গবেষক সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় পেরিয়ার ইভি রামাস্বামীর সত্য রামায়ণের বাংলা অনুবাদ করে লিখেছেন, দশরথ রামকে বলেছিলেন, ভরত ফিরে আসার আগেই তোমার রাজ্যাভিষেক করে ফেলতে হবে, কাল সকালেই রাজতিলক দেওয়া হবে তোমাকে, আজ রাতে তোমার যাতে কিছু দুর্ঘটনা না হয় সেই জন্য তোমার মিত্ররা তোমার সুরক্ষায় থাকবে। অর্থাৎ দশরথ মনে করেছিলেন রাম খুন হয়ে যেতে পারেন ভরতের নির্দেশে গুপ্ত ঘাতকদের হাতে। এই পর্বে দশরথ, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন সম্পর্কে বাল্মীকির রচনার প্রেক্ষিতে ইভি রামাস্বামী তার সত্য রামায়ণ গ্রন্থে কি লিখেছেন সে সম্পর্কে আলোচনা করব সত্য রামায়ণ গ্রন্থের অনুবাদক গবেষক সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। চলুন শোনা যাক সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় কি বলেন। নমস্কার সুপ্রিয়বাবু। হ্যাঁ নমস্কার। আজকে সত্য রামায়ণের 6ষ্ঠ পর্ব। এই পর্বে আমরা একটু আলোচনা করব দশরথ এবং রামেরা 4 ভাই এদের সম্পর্কে, তাই তো? আচ্ছা, দশরথ সম্পর্কে বাল্মীকির যে মূল্যায়ন, সেই বাল্মীকির মূল্যায়নের প্রেক্ষিতে আপনার যে বই সত্য রামায়ণ, সেখানে পেরিয়ার মানে মূল নির্দেশটা কি বলছেন? দশরথ প্রথমেই হচ্ছে যে দশরথকে পেরিয়ার একজন বৃদ্ধ মানুষ এই শব্দগুলি করছেন এবং তার যেহেতু 350 রানী, সেহেতু তাকে একজন কামুক মানুষ হিসেবে বর্ণনা করছেন। তার সাথে সাথে তাকে একজন বিশ্বাসঘাতক বলছেন, কারণ কইকেয়ীকে তিনি কথা দিয়েছিলেন যে তার পুত্রই রাজ সিংহাসনে বসবে, কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে তা তো হচ্ছে না। তিনি রামকে সিংহাসনে বসাতে একদম পুরোপুরি উঠে পড়ে লেগেছেন এবং সেই ষড়যন্ত্রে তিনি সামিল। প্রাথমিকভাবে এটাই বলা যায়। এই যে প্রতিশ্রুতির থেকে তার সরে আসার যে আকাঙ্ক্ষা, সেটা এতই তীব্র এবং তিনি যে কোনো ভাবে সরে আসতে চাইছেন, কিন্তু তিনি পেরিয়ে উঠছেন না, কারণ কইকেয়ীর সেখানে পার্সোনালিটি বা কইকেয়ীর কাছে এমনই শর্তে তিনি আবদ্ধ যে তিনি সরে আসতে পারছেন না। এবং এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তিনি কইকেয়ীর মনে করা হয় যে কইকেয়ীর বয়স অন্যান্য রানীদের তুলনায় কম এবং তিনি তার সব থেকে প্রিয় রানী, এরকম একটা বর্ণনা করা হয়। এই জায়গা থেকেও আর কি যে অন্যান্য তার যে পত্নীরা রয়েছেন তাদের থেকে কইকেয়ীর সাথে তার সম্পর্ক এই ঘটনার আগে পর্যন্ত তুলনামূলক ভালো, এমনটা ধরে নেওয়া যায়। আচ্ছা, আমি একটা অনুষ্ঠান শুনছিলাম বিখ্যাত পুরাণবিদ, পণ্ডিত এবং অধ্যাপক মানুষ নৃসিংহ প্রসাদ ভাদুরীর। তিনি বলছিলেন যে যারা বলেন যে কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রাকে ছোট রানী বলেন, তারা ভুল বলেন, তারা জানেন না, তারা মূর্খ। প্রথম কথা হচ্ছে কৌশল্যা বড় রানী, সুমিত্রা মেজ রানী, কইকেয়ী ছোট রানী। এটা সঠিক, এটাই সঠিক। আচ্ছা, কিন্তু আমাদের রামায়ণগুলোতে যা বলা হয়েছে, এগুলো কি আমাদের এই কৃত্তিবাসী রামায়ণে এইভাবে বলা আছে যে কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা? কৃত্তিবাসী রামায়ণে এরকম বলা হয়েছে আর কি, কিন্তু কইকেয়ী তার সব থেকে ইয়ংগেস্ট রানী আর কি, যে কারণে কইকেয়ী তাকে আরেকটা যে প্রক্ষিপ্ত অংশে আমরা যেটা পাই যে কোনো একটা যুদ্ধে কইকেয়ী তার
করে তার প্রাণ রক্ষা করে দিলেন এবং সেই অবস্থায় তিনি তাকে এই পদ দিয়ে দিলেন। হ্যাঁ, এবং রাজসিংহাসন সংক্রান্ত কৈকেয়ীকে পরবর্তীকালে তিরস্কার করলেন। কৈকেয়ীর যে ন্যায়সঙ্গত অর্থাৎ তার যে অধিকার, তার যে রাজ্যের যে অধিকার, যে রাজ্যের একটা কার্যত রানী বা কার্যত রাজ্য পরিচালনার ভার, যেমন নূরজাহানের একটা ভার ছিল, সেরকমই কৈকেয়ীর একটা ভূমিকা ছিল রাজ্য পরিচালনায়। স্বাভাবিকভাবে তিনি ন্যায়সঙ্গত ভাবেই ভরতকে সিংহাসনে বসাতে চেয়েছিলেন। আচ্ছা, আমরা একটা মজার তথ্য কিন্তু পুরাণ কাহিনীতে পাচ্ছি। নৃসিংহপ্রসাদ ভাদুরী মহাশয় বলছেন যে পুরাণ হচ্ছে ইতিহাস, কিন্তু আমরা জেনে এসেছি যে পুরাণ মানে হচ্ছে মাইথোলজি, মিথোলজি মানে মিথ, মিথ থেকে মাইথোলজি শব্দটা এসেছে। তো সেখান থেকে আমরা এটাকে কি ইতিহাস বলতে পারি? কখনোই না। ইতিহাস এবং ইতিহাস বা মাইথোলজির একটা বড় পার্থক্য তো আছে। যার একটা আমরা যে সকল যার একটা প্রমাণ আছে এবং বৈজ্ঞানিক ভিত্তি আছে, তার সরাসরি প্রমাণ না থাকলেও বেশ কিছু বিষয়ে কাছাকাছি প্রমাণ আছে, সেগুলোকে আমরা ইতিহাস বলি। কিন্তু রামায়ণের সংক্রান্ত কোনো প্রমাণ কোনো প্রমাণিত পাওয়া যাচ্ছে, কোনো প্রমাণিত পাওয়া যায়নি। ফলে এগুলো গল্প, কাহিনী, কাল্পনিক এভাবেই বেরিয়ে দেখতে চেয়েছেন। এভাবে অনেকেই দেখেছে, অনেক বিশেষজ্ঞ, আমিও সেভাবেই দেখি। আচ্ছা, আমরা দেখেছি মূল রামায়ণে বাল্মীকি রয়েছে 24,000 শ্লোক সত্যকাণ্ডে, সেটা পরবর্তীকালে বেড়ে দাঁড়িয়ে গেল 40,000, মানে প্রায় ডবল আর কি। তা এই যে 24,000 থেকে 40,000 শ্লোক চলে গেল, তাহলে এই প্রক্ষিপ্ত এই অংশটাকে তো প্রক্ষিপ্ত বলতে পারি। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম তার রচনা শৈলী। প্রক্ষিপ্ত তো অবশ্যই, বিভিন্ন জন আর কি অ্যাকচুয়ালি এগুলো সেই সময় তো জেরক্স হতো। বিভিন্ন পণ্ডিত ব্যক্তি যারা রচনা করছিলেন তারা জেরক্স করতেন। যারা এই জেরক্স করছেন বসে বসে, তারা আবার কিছুটা নিজেরা মেশাতেন। অনেকে আবার নিজের কৃতিত্ব, নিজের মনের ইচ্ছা, নিজের একটা সাইকোলজিক্যাল জায়গা, সেই জায়গা থেকেও বিষয়গুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করতেন। সেভাবেই এটা বেড়েছে। অর্থাৎ লেখার ক্ষেত্রে যেটা দেখবেন, একটি সাধারণ আমরা লেখালেখি যারা করেন তারা দেখবেন কোনো না কোনো ভাবে লেখার মধ্যে নিজে থেকে যেতে চান। অনেক সময় আমি নিজেও লক্ষ্য করেছি, কোনো কবির কবিতা কেউ অনুবাদ করছেন এবং সেখানে শব্দটি অনুবাদের ক্ষেত্রে তিনি এমন শব্দ আনছেন যে শব্দটি কবি হয়তো সেই অর্থে লিখছেন না, হয়তো তার কাছে সেই শব্দটি দিল, তিনি এই শব্দটি প্রয়োগ করছেন। কিন্তু তার নিজের থেকে যাওয়ার জায়গা। ফলে যে কোনো অনুবাদের ক্ষেত্রে তো এইসব সীমাবদ্ধতা গুলো থাকে। রামায়ণের ক্ষেত্রেও এটা এই অন্যথা হয়নি আর কি। সেটাই হয়েছে বিভিন্ন সময় আর কি, বিভিন্ন গল্পে। আচ্ছা, সেই সময় তো উত্তর ভারত তো বটেই, ভারতবর্ষে আরো তো বেশ কয়েকজন রাজা ছিলেন। তা স্বয়ং বিষ্ণু অবতার হয়ে যখন জন্মাচ্ছেন, তখন এই বেছে বেছে দশরথের অযোধ্যায় দশরথের পুত্র হয়ে জন্মানোর ইচ্ছা প্রকাশ করলেন কেন? এই সম্পর্কে পেরিয়ার কিছু বলেছেন? এটা তো এই জায়গাটা পেরিয়ার অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে বিষ্ণু ছিলেন অভিশপ্ত। তিনি দুইবার দুজন ঋষির যে একজন ঋষির রূপ ধরে তিনি তার দিকে গিয়ে এক কথায় ভোরবেলা তাকে দর্শন করেন। পরে সেই ঋষির সেটা বুঝতে পারেন এবং তিনি তাকে অভিশাপ দেন। আরেকজন ঋষির ক্ষেত্রে সেই ঋষিকে তো সরাসরি হত্যা করে তিনি তার দিকে ভোগ করেছিলেন। ফলে এই দুক্ষেত্রে তিনি অভিশপ্ত ছিলেন। এবং এখানে খুব সুন্দর যে ঈশ্বর জীবন বা দেবতার জীবন হচ্ছে স্বর্গের জীবন বা সুখের জীবন, আর মানব জীবন মানেই জীবন, অভিশপ্ত জীবন। অভিশপ্ত হলেই যে মানব জীবন পায় একজন, এই বিষয়টিকে এস্টাবলিশ করার জন্য বিষ্ণুর অবতার প্রসঙ্গ এখানে অবতারণা করা হয়েছে। যে মানব জীবন মানেই তুমি এখানে পৃথিবীতে এসছো মানেই তোমাদের দুঃখ কষ্ট ভোগ করে যেতে হবে, এবং মানব জন্ম হয়েছে মানে তুমি আগে দেবতা বা যে আত্মার কনসেপ্ট সেইসব ছিলে, সেইসব জায়গা থেকে মানব জন্ম হচ্ছে মানে তোমার আর কি একটা অভিশপ্ত জীবন নিয়ে তুমি জন্মাচ্ছ। ফলে মানব সভ্যতাই টোটালি অভিশপ্ত এরকম একটা জায়গা দাঁড় করানো হচ্ছে।
আমি বিষ্ণুর নামগুলো এই মুহূর্তে বীরভূমির দিকে তিনি রচনা করেছিলেন। আরেকটা ঘটনা ঘটেছিল যে একবার নন্দীকে শিব পাঠিয়েছিলেন বিষ্ণুকে ডাকতে। এমত অবস্থায় নন্দী দেখলেন গিয়ে যে তিরুমগল, তিনি দক্ষিণ ভারতে যার নাম হয়, তিনি হচ্ছেন বিষ্ণুর স্ত্রী তিরুমগল। এই তিরুমগলের সাথে তিনি তখন একদম দিনের বেলা একটি উদ্যানে তিনি যৌন মিলনে আর কি রক্ত রয়েছেন, এবং সেই অবস্থায় তাকে গিয়ে নন্দী দেখেন এবং নন্দীকে কোন রকম ভাবে সম্মান প্রদর্শন বিষ্ণু করেন। চিঠিটা এসে নন্দী যখন শিবকে বলেন তখন শিব খুব ক্ষুব্ধ হন, নন্দীও ক্ষুব্ধ হন। তো এই যে ঘটনাগুলো, এগুলো একজন দেবতার চরিত্র, অর্থাৎ তাকে পুজো করে থাকেন ব্রাহ্মণ হিন্দু ধর্মের লোকজন, যাকে দেবতা বলেন। তার ক্যারেক্টার বা তার চরিত্র হচ্ছে এই ধরনের যে তিনি তার বিরুদ্ধে বারবার লাম্পট্যের অভিযোগ কিন্তু বেরিয়ে করেছেন, এবং এগুলো তিনি বিভিন্ন পুরাণ থেকে এই তথ্য সংগ্রহ করে তার একটা বিশ্লেষণ করেছেন। হ্যাঁ, বাল্মীকি রামায়ণের মধ্যেও দশরথের চরিত্র কিন্তু খুব বেশি পরিষ্কার নয়, এটাও উল্লেখযোগ্য আছে বাল্মীকি রামায়ণের মধ্যে। আচ্ছা, এবং তো রাম বনবাসে যাওয়ার পরেই তো দশরথ মারা যাচ্ছেন, খুব বেশি দিন আর জীবিত ছিলেন না। হ্যাঁ, ফলে তিনি যে বৃদ্ধ ছিলেন এই বিষয়তে কোনো সন্দেহ নেই। এবং ধরে দিন রাম যে বয়সে যাচ্ছেন সেটা প্রায় 20-21 কি এরকম একটা বয়স, 22 বছর বয়স। সেই বয়সে তিনি বৃদ্ধ, কিন্তু তার আগেও রামের জন্ম যখন হচ্ছে তখনও তিনি বৃদ্ধ। ফলে পেরিয়ার যে তাকে বৃদ্ধ এবং কামুক চরিত্রের একজন মানুষ বলে দশরথকে বর্ণনা করেছেন, বিষয়টা ভীষণ যুক্তিপূর্ণ আর এই জায়গাটার জন্য। আচ্ছা, এবার আমি যদি এই দশরথের প্রশ্ন, আমি শেষ প্রশ্ন একটা রাখবো, সেটা হচ্ছে যে এই দশরথ বলেছিলেন রামকে, এটা বাল্মীকি রামায়ণে পাচ্ছি, যে ভরতকে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হলো কারণ উনি চান রাম রাজা হোক। কারণ বশিষ্ঠ মুনি তাদের যে কুলগুরু, তিনি বলেছেন যে বংশের বড় হবে তাকেই রাজত্ব দিতে হবে। তুমি যা প্রতিজ্ঞা করেছিলেন কৈকেয়ীকে, সে প্রতিজ্ঞা পালন করা সম্ভব নয়। তো রাজ্যে যাতে ব্রাহ্মণরা যদি বিদ্রোহ ঘোষণা করে তাহলে প্রজারাও বিদ্রোহ ঘোষণা করবে। সুতরাং সেই ভয়তেই রামচন্দ্রকেই তাড়াতাড়ি রাজ্যাভিষেকের জন্য ব্যবস্থা করলেন। এবং সবচেয়ে মারাত্মক বিস্ফোরক তথ্য এটাই যে সেখানে বাল্মীকি রামায়ণ বলছে যে উনি রামকে বলছেন, মানে দশরথ রামকে বলছেন যে তোমাকে কাল সকালবেলার মধ্যেই আমি রাজ্যাভিষেকে অভিষিক্ত করতে চাই, এবং আজ সারা রাত তোমার মিত্ররা তোমাকে পাহারা দেবে যাতে তোমার কেউ অনিষ্ট না করতে পারে। তার মানে আগের দিন রাত্রে, রাজ্যাভিষেকের আগের দিন রাত্রে রামচন্দ্র খুন হয়ে যেতে পারেন, এরকম ধরনের একটা আশঙ্কা দশরথের ছিল। হ্যাঁ, এরকম একটা আশঙ্কা ছিল, কারণ এটা বুঝতে হবে এখানে সমন্ত্র এবং আপনি যে বৈশিষ্ট্যের কথা বললেন, আসলে রামকে কেন্দ্র করে পিতৃতন্ত্র, ব্রাহ্মণ্যতন্ত্র এবং সেই সময়ের আর কি যে মনোবাদী যে দর্শনের যে প্রয়োগ, সেই প্রয়োগ কোথাও একটা আটকাত ছিল রাম ক্ষমতায় না এলে। এবং কৈকেয়ীর হাতে ক্ষমতা থাকায় আগে কৈকেয়ী কিন্তু এই ব্রাহ্মণদের যে প্রতাপ বা তাদের যে জায়গা, সেখানে কৈকেয়ী সম্পর্কে কিন্তু এই ব্রাহ্মণটা কেউই কোনো ভালো মন্তব্য করেন। এটার কারণ কি? এটার কারণই হচ্ছে যে এই ব্রাহ্মণ্যতন্ত্র এবং পিতৃতন্ত্রকে আরো শক্তপোক্ত করতে, আমি বলবো না তার আগে ছিল কি ছিল না, কারণ সেটা বলা সম্ভব নয়, কিন্তু এই জায়গাটা খুব স্পষ্ট ভাবে এখানে হচ্ছে যে রামের যেদিন ছিল তার আগে তার দিনটাকে এগিয়ে আনা হচ্ছে, তাকে সিকিউরিটি দেওয়া হচ্ছে, এবং ভরতকে কৌশলে অনেক দূরে, তার মামার বাড়ি কিন্তু অনেক দূরে আর কি, যে বর্ণনা দেওয়া হয়েছে সেই জায়গা থেকে কিন্তু ভরতকে দূরে রেখে এটা ঘটানো হচ্ছে। এবং রামের যে শ্বশুর জনককে, তাকে কিন্তু নিমন্ত্রণ করা হচ্ছে না, এবং ভরতের যে কৈকেয়ী যেটা বাপের বাড়ি কৈকেয়ী রাজ, তাকেও কিন্তু এটা আমন্ত্রণ জানানো হচ্ছে না। তাহলে এখানে রাম হচ্ছে পাঞ্জাব রাজ্য, তো পাঞ্জাব রাজ্য তো অযোধ্যা থেকে পাঞ্জাব রাজ্যে তাকে
পুরোটাই রূপকথা ছিল, এটাই তো আমাদের প্রমাণ করার উদ্দেশ্য, তাই তো সুপ্রিয়? এক্স্যাক্টলি, তাহলে তো আমরা এই যে আমরা মাঠ নিতে যে ম্যাজিক রিয়েলিটি সাহিত্য পড়ি, তাহলে সেটা তো আমাদের ফেলে দিতে হয়, এটা কোনো সাহিত্য না। তাহলে তো সিনেমা দেখি আমরা যে স্পেশাল এফেক্ট দেখি, হ্যাঁ, তা ফেলে দিতে হয়। তাহলে তো দৃশ্যগুলো যখন দেখানো হয় যে কিভাবে শুটিংটা হয়েছে, সেখানে তো অনেক কাল্পনিক দৃশ্য দেখা যাচ্ছে। অনেক মানুষ আমাদের দেশে ওই আপনার এই অ্যাডভেঞ্চারের দৃশ্যগুলো স্টান্টম্যানশিপ করতে গিয়ে অনেকে প্রাণ হারাচ্ছে। হ্যাঁ, সেটাই, মানে কাল্পনিক হলেও তার একটা যুক্তি বিস্তার থাকে। এবং আমরা এই যে আপনি বললেন পাঞ্জাব পর্যন্ত যে দূরত্বটা আমার বইয়ের টিকা অংশে আছে, এই মুহূর্তে মনে করতে পারছি না। ফলে যাই হোক, দূরত্বটা অনেক বেশি। এই যে দূরত্বটাকে পাঠিয়ে দেওয়া, এবং এখানে আমাদের মন্দোদরীর একটা, না সরি মন্দোদরী নয়, ওনার নামটা কি, মন্থরার একটা অভিযোগ আছে যে এই যে ভরতকে পাঠিয়ে দেওয়ার কারণ তাকে প্রজাদের থেকে ডিটাচ করা, এবং রামকে সিকিউরিটি দেওয়ার কারণটাও তাই। কারণ বোঝা যাচ্ছে যে রাম প্রজাদের থেকে ডিটাচ, এবং রাজ যে পরিষদ থাকে সেখানেও একটা কিন্তু বড় দশরথ রীতিমতো মাইনরিটিতে রয়েছেন, যে কারণে তিনি আশঙ্কা করছেন যে রামের উপর একটা অ্যাটাক হতে পারে। অর্থাৎ রাম সিংহাসনে বসতে যাচ্ছেন, কিন্তু আপনি যদি সমস্ত সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স গুলোকে দেখেন, তাহলে দেখবেন সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স গুলো প্রমাণ করছে একটা কনস্পিরেসি চলছে। ইভেন কইকেয়ী বলছেন না, ইভেন কইকেয়ী জানেন না যে রামের রাজ্যাভিষেক তিনি রাজ্যে যেতেই যাচ্ছেন। হ্যাঁ, তাহলে একটা রাজ অন্তঃপুরে থাকা প্রধান যিনি একজন রানী, প্রধান রানীদের অন্যতম, তিনিই জানতে পারছেন না যে রামের রাজ্যাভিষেক হতে চলেছে। তাহলে পুরো ব্যাপারটাকে এত গোপন করার কারণ, মানে এটা একটা প্রশ্ন, এই প্রশ্নগুলো তো রয়েছে। আরেকটা মজার জিনিস সুপ্রিমবাবু, সেটা দেখছি যে শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে দেখতে পাচ্ছি উনি যখন নারায়ণের বিশ্বরূপ দর্শন করাচ্ছেন অর্জুনকে, এবং বলছে আমি যুগে যুগে অত্যাচার অনাচার হলে আমি পৃথিবীতে অবতীর্ণ হব মানুষকে রক্ষা করার জন্য। কিন্তু আমরা যদি এই বিশ্বাসযোগ্যতার প্রশ্ন ধরি, তাহলে সেই পুরাণেই আবার লেখা রয়েছে যে রাম যখন অবতার হয়ে রামচন্দ্র হয়ে জন্মাচ্ছেন, তখন দেবতারা গিয়ে ব্রহ্মাকে বলছেন যে বিষ্ণু তো রাম হয়ে অবতার নিতে যাচ্ছেন, মরতে ভালো কথা, কিন্তু তিনি কি আমাদের যে উদ্দেশ্যে তিনি অবতার হয়ে যাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে রাবণ বধ। সেটা না করে ওই রকম একজন দাম্পত্যময় একজন পুরুষ দশরথের ঘরে জন্ম নিয়ে উনিও যে সেই রকম বিলাস ব্যসনে কাটাবেন না, তার কি প্রমাণ রইল? মানে বিষ্ণুর উপর বিশ্বাস করতে পারছেন না অন্য দেবতারা। সেই মুহূর্তে নাকি ব্রহ্মা বললেন যে ঠিক আছে, আমি তার জন্য একটা ব্যবস্থা করছি, আমি কইকেয়ী মন্থরা আর কি, কইকেয়ীর যে দাসী, মানে জন্ম থেকে যে বড় করেছে, সেই মন্থরা রূপে আমি জন্মগ্রহণ করাচ্ছি সরস্বতীকে। সরস্বতী গিয়ে ওখানে গিয়ে এমন একটা চাল দেবেন, সেই দাবার চালেতে ভরতকে রাজা করার ব্যাপারটা দাঁড়াবে, রামকে বনবাসে যেতে হবে, এবং রাম বনবাসে যাওয়া মানেই হচ্ছে সীতা চুরি হবে, এবং সীতা চুরি হলেই রাবণের সঙ্গে যুদ্ধে বাধ্য হবেন রাম। এইরকম এরকম বিভিন্ন পুরাণে তো সংযোজিতার জায়গাগুলো রয়েছে। বেরিয়ার এরিয়া যেরকম কম বয়স থেকে চলছে, তার বাড়িতে অনেক পুরোহিতরা আসতেন, পণ্ডিতরা আসতেন, তার বাবা ছিলেন ভীষণভাবে ধনী, এবং তিনি মন্দিরে অনেক টাকা পয়সাও দিতেন। বেরিয়ারও একটা সময় পর্যন্ত মন্দির কমিটিতেই ছিলেন, যেহেতু সেগুলো ছিল মানে এরোডের বড় বড় মন্দিরগুলোও ছিল তাদের বাড়ির মন্দিরের মতো। তো এদের সাথে তো নানা রকম এই যে সবিরোধিতা পুরাণগুলো, এগুলো নিয়ে তিনি তর্ক-বিতর্ক করতেন, এবং ব্যাপারগুলো নিয়ে খুব একটা হাস্যরসাত্মক পরিস্থিতি তৈরি করতেন, এবং একজনকে আরেকজনের বিরুদ্ধে সরিয়ে দিতেন। কখনো তিনি বর্ণনা করেছেন যে তিনজন পণ্ডিত এসেছেন, তিনজন তিনটি পুরাণের পক্ষে কথা বলতে যাচ্ছেন, ঠিক সেই রকম ভাবে বেরিয়ার তাদেরকে সরিয়ে দিতে আর কি নিজে একটা মজা পাচ্ছেন। এই ধরনের ঘটনাও বেরিয়ার উল্লেখ করেছেন তার কিশোর বয়সে যেসব অভিজ্ঞতা সেখানে তিনি বর্ণনা করেন। আচ্ছা, আমাদের হাতে খুব সময় কমে আসছে, এর মধ্যে আমরা তিনটে চরিত্র নিয়ে আগে একটু কথা বলে নিতে চাইছি।
কেন পরবর্তীকালে রামকে নিয়ে সীতাকে নিয়ে বনবাসের বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত যাব, দশরথের ব্যাপারও এসে পড়বে। এখানে আমরা সরাসরি বাকি যে রামের তিন ভাই লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন এই প্রসঙ্গে আসছি, যে যা বলা হচ্ছে যে লক্ষ্মণ হচ্ছেন রামের অর্থাৎ বিষ্ণুর অবতারের অর্ধাংশ হচ্ছে লক্ষ্মণ, মানে এতটা তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই লক্ষ্মণ চরিত্রটা নিয়ে পেরিয়ার কি বলেছেন? লক্ষণকে প্রথমে বলেছেন যে লক্ষণ সেভাবে কোনো গুরুত্বপূর্ণ চরিত্র তিনি নন। সর্বদাই তাকে আর কি রামের ছায়াতেই থাকতে হয়, তার নিজস্ব কোনো জায়গা নেই। এবং লক্ষণের আনুপাতিক যে জায়গা, এই যে রামকে যখন তিনি বনবাসে পাঠাচ্ছেন, তখন লক্ষণ অযোধ্যাকাণ্ড অধ্যায় অযোধ্যাকাণ্ড 21 থেকে 26 সর্গ, সেখানে লক্ষণ প্রস্তাব রাখছেন পিতা দশরথকে কারাগারে বন্দী করা হোক। একই জায়গায় তিনি বলছেন পিতাকে হত্যা করা হোক। এই সমস্ত কিন্তু রয়েছে, অর্থাৎ এই যে পিতৃ হত্যা, যা সভ্যতার যে রামায়ণ সেখানে উল্লেখ করা হয়েছে যে রাম ওখানে বলা হচ্ছে পিতৃবোধ করেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু ওই বাল্মীকি রামায়ণে রয়েছে, যে পিতাকে হত্যা করার প্রস্তাব দিচ্ছেন। হ্যাঁ, এবং আরেকটা যুক্তি দিচ্ছেন যে মনুর বিধান অনুসারে পিতাকে মেরে ফেলা ধর্ম। লক্ষণ এই যুক্তিও কিন্তু রামায়ণে রয়েছে। আচ্ছা, ফলে ক্ষমতার জন্য তিনি পিতাকে মেরে ফেলতে পারেন, ক্ষমতার জন্য তিনি রামের দাসত্ব করতে পারেন। এইরকম একটি চরিত্র হলো লক্ষণ। আরেকটা বিষয় আমরা লক্ষণ সম্বন্ধে পাচ্ছি, যখন হরধনু ভগ্ন করতে যাচ্ছেন রাম জনক রাজ্যে গিয়ে, সেখানেতে কিন্তু বিরোধিতা একটু করেছিলেন পরশুরাম। তখন পরশুরামকে বিশ্রী ভাষায় গালিগালাজ এবং অপমান করেছিলেন লক্ষণ। সেই সময় রাম পরশুরামকে বলেছিলেন যে লক্ষণ তো দুধমুখ ছেলে, একে কেন আপনি এর কথার উপর রাগ করছেন কেন? দুধমুখ ছেলে হিসেবে উল্লেখ করেছেন রাম পরশুরামের কাছে লক্ষণকে। এই যে মজার বিষয়টি, এটাকে কিভাবে দেখছেন? ঘটনা মানে লক্ষণ বিরোধী শিশু ছিল, আর কি নিজের কোনো মাথা নেই তার। তাকে তাকে রাম যা বলেন তিনি রাম ভক্ত, এবং সেই জায়গা থেকে তিনি তাকে রাম যা বলেন তিনি তাই করে। উত্তেজিত হয়ে ওঠেন, দ্রুত আর কি তার টেম্পার হারান এবং একটা হাইপার টেনশনে ভোগেন। সেই জায়গা থেকে তিনি নানা রকমের মন্তব্য করেন, যেমন কখনো তিনি এমনও বলেন যে আমি ভরত আর তার সহযোগীদের সম্পূর্ণ নিকেশ করে দেবো অযোধ্যাকাণ্ড 21 সর্গ। অর্থাৎ ভরতকেও তিনি মেরে ফেলতেন। হ্যাঁ, রাম রাজ সিংহাসন দখলের কাজে যে তাকে যে পরিচিত হলে তোমার অনুমতি পেলেই আমি দশরথ আর কৈকেয়ীকে বনে যেতে বাধ্য করতে পারি, তোমাকে রাজ সিংহাসনে বসাতে পারি। অর্থাৎ এই ধরনের একটা চরিত্র, তিনি কি বলবো আপনার এক ধরনের দাদাকে এই ধরনের, বা তার একটা হাইপার টেনশন আছে, সে খুব বেশি ভাবতে পারে না, এই ধরনের চরিত্রগুলো আমরা দেখি সমাজে। সেই ধরনের একটি চরিত্র লক্ষণ। ফলে লক্ষণকে বেশি গুরুত্ব এই কারণে বেরিয়ে আসি আর কি দেই যায়। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার চলে আসছে, লক্ষণকে এখনকার মতন একটু বাদ দিচ্ছি, আবার চলে আসছে আরেকটা লক্ষণের যেটা আরেকটা মানে খুব সুন্দর একটা উক্তি। তিনি ওই ছেড়ে যাওয়ার আগে, যখন তিনি অযোধ্যা ছেড়ে যাচ্ছেন রামের সাথে, তার আগে তিনি কি বলতে বলতে যাচ্ছেন তার নগরীকে দেখে, অযোধ্যা নগরীকে দেখে, যে তিনি ধন্য, তিনি এই বিশ্বা সমৃদ্ধ অযোধ্যায় সর্বযুগে রাজ করেন। অযোধ্যাকাণ্ড 51 সর্গ। অর্থাৎ এই যে বিশ্বা সমৃদ্ধ নগরীতে রাজ করার জায়গা, ফলে এটা তার যে অন্তরে এক ধরনের লাভ করতে জায়গা রয়েছে, সেটাও স্পষ্ট করে যায়। আচ্ছা, আমরা দেখছি যে আচ্ছা এই প্রসঙ্গে পরে একবার আরো ওখানে ছড়িয়ে যাই, সেটা হচ্ছে যে রাম লক্ষণ সীতা তিনজন বনবাসে গেছেন বলছি, কিন্তু আবার দেখতে পাচ্ছি যে বাল্মীকি রামায়ণে বলা হচ্ছে সুমন্ত্র যে সারথী দশরথের, তাকে উনি বলছেন যে ওর সঙ্গে বাছাই করা কিছু বেশ্যা, বারবনিতা, বারাঙ্গনা এদের সঙ্গে দাও এবং খাদ্যদ্রব্য ইত্যাদি ইত্যাদি, এবং সীতাকে স্বর্ণালঙ্কারে ভূষিতা করে দিচ্ছেন অন্য রানীরা মিলে। তাহলে এই যে আমরা বনবাসে রাম লক্ষণ সীতা গেছে, সেটা তো পাচ্ছি না, এখানে তো পাচ্ছি তার সঙ্গে আরো অনেকে গেছেন। তাহলে সর্ব
বলেই গেছেন তা তো নয়, এবং যে বিরাট যুদ্ধ হচ্ছে, আর আমরা আমাদের রামায়ণ সাগর দেখিয়েছেন যে ওই মাত্র দুজন নিয়ে লড়ছেন, ব্যাপারটা তো তা নয়, তারা আরো লোকজন নিয়ে গেছেন এবং সেখানে তারা লড়াই করছেন, একের পর এক একজনকে রাক্ষস দস্যু বলে যাদের ব্রাহ্মণ পুরাণে চিহ্নিত করা হয়েছে তাদের তারা হত্যা করছেন। হ্যাঁ, আসলে আর্য বিস্তার ঘটাচ্ছেন, যেটা পাওয়া যায় মূল রামায়ণের যে জায়গায় আর্য বিস্তার আধিপত্য, যেটা সেই জায়গাটাই তো এখানে স্পষ্ট হচ্ছে। আর বারাক মানবের পাঠানোর কারণ কি ওই সৈন্য সামন্তদের যাতে মনোরঞ্জন করতে পারে, বনবাসে অতদিন তারা নিজের দেশ ছেড়ে বাইরে থাকবে সেই জন্য? অবশ্যই সেই জন্য। এখন লক্ষণ সুর্পনাখাকে দেখে বলছেন যখন তুমি রামের সাথে বিয়ে করে নাও, সেক্ষেত্রে কিন্তু যুক্তি হিসেবে তিনি অরণ্যকাণ্ড 18 সর্গে তিনি বলছেন সীতা চরিত্রহীন, তার স্তন ঝুলে গেছে। তো তাহলে এটা তো স্পষ্ট যে তিনি যে সীতা সম্পর্কে যে শ্রদ্ধা ইত্যাদি কথা বলা হয় লক্ষণের, আদতেই তা না, মানে তিনি রীতিমতো তার প্রতি একটা অনুরক্ত ছিল, যেটা পরে আমরা যখন রাম যখন মারিচকে তারা করতে গেলেন সেই সময় তো সীতার বক্তব্য হ্যাঁ, এবং তিনি যে বিকৃত মস্তিষ্ক ছিলেন সেটাও প্রমাণিত হয় যখন তিনি শূর্পনখা এবং অয়মুখী নাক কান এবং স্তন কেটে নিচ্ছেন এবং তাদের সৌন্দর্য হানি করছেন আর কি। তো এই ক্ষেত্রে তো স্বাভাবিক, যেটা তো বিকৃতি, যে নাক কেটে নিচ্ছেন, স্তন কেটে নিচ্ছেন, এগুলো তো এটা তো তাকে তার কোথায় দেব লক্ষণ বা সবুজ লক্ষণগুলো আর কি বেরোচ্ছে তা তো নয়, এই লক্ষণ হচ্ছে আদেও তা নয়, সে একটা বিকৃত মস্তিষ্ক পুরুষ আর কি। আচ্ছা, এবার আমরা যে ভরতকে পাচ্ছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে দশরথ সন্দেহ প্রকাশ করছেন যে ভরত বিদ্রোহ করতে পারেন, রামকে হত্যা করতে পারেন, কিন্তু পরবর্তী গল্পে গিয়ে পাচ্ছি যে ভরত যখন মামার বাড়ি থেকে ফিরে এলেন, এসে শুনলেন যে কইকেয়ী এবং মন্থরার চক্রান্তে রামকে বনবাসে পাঠাতে দশরথ বাধ্য হয়েছেন, তখন নাকি নিজের মায়ের সঙ্গে প্রবল ঝগড়া করেছেন এবং মাকে বলেছেন যে তোমাকে মা বলে ডাকতেও আমার লজ্জা করছে। তাহলে ভরতকে তো ভিলেন চরিত্র বলা যাচ্ছে না। ভরত আসলে কইকেয়ী যেরকম বুদ্ধিমতী ছিলেন, ভরত ততটা বুদ্ধিমান ছিলেন না, ফলে তিনি এই যে রাজ ষড়যন্ত্র ইত্যাদি জায়গাগুলোকে তিনি খুব সরল প্রকৃতির জায়গা থেকে দেখছিলেন এবং সেই সময়ের যে পরিস্থিতি, তিনি যখন ফিরলেন তার মামা বাড়ি থেকে এবং ফেরার পরে তিনি তার মাকে তিরস্কার করতে লাগলেন এবং পরবর্তীকালে নিজেও রাজ সিংহাসনে বসলেন, কিন্তু আবার সেই অর্থে রাজাও হলেন না। এই ধরনের আর কি একটা জায়গায় তিনি ছিলেন এবং ভরতেরও বহু স্ত্রী ছিল, দাসী ছিল, ইত্যাদি ছিলই। ভরত নিজের পিতাকে তিনি উপদ্রবী প্রজা পীড়নকারী হিসেবে চিহ্নিত করেছেন। এটা হচ্ছে নিজের বাবাকে অর্থাৎ দশরথকে তিনি প্রজা পীড়নকারী এবং উপদ্রবী এটা তিনি জানতেন। এটা অযোধ্যাকাণ্ড 73-74 সর্গে রয়েছে। এবং বনে গিয়ে তিনি রামের সঙ্গে যখন কথোপকথন করলেন এবং ভরত রামকে অনুরোধ করলেন অযোধ্যায় ফিরে চলো ও আনন্দ প্রদানকারী রাজবংশীয় নারীদের মাঝে রাজমুকুট ধারণ করো, তাহলে এখানেও প্রমাণ হচ্ছে যে রাজ্য তৎকালীন যে রাজ্যের বিয়ে অনুসারে অর্থাৎ লক্ষণের বক্তব্যে বেশ্যা এবং এর ভরতের বক্তব্যে রাজবংশীয় নারীদের অর্থাৎ দাসীদের মাঝে, এর থেকে প্রমাণিত হচ্ছে যে সেই সময়ে রাজবংশে যা চলত সেই রকম আর কি কয়েক হাজার দাসী টাসী তাদের ছিল এবং সেই ব্যাপারগুলোকে তিনি রামকে প্রুভ করার জন্য বলছেন। বাংলাতে একটা কথা আছে, ধরো লক্ষণ, অর্থাৎ তার হাতে যা ধরিয়ে দেওয়া হবে তিনি আদেশ পালন করবেন রামচন্দ্রের ক্ষেত্রে। আবার এটা দেখতে পাচ্ছি শত্রুঘ্ন ঠিক তার বিপরীত, তিনি আবার ভরতের প্রিয়, ভরত যা বলবেন শত্রুঘ্ন তাই করবেন, এরকম একটা ব্যাপার আমরা বাল্মীকি রামায়ণে পাচ্ছি। এই শত্রুঘ্ন, রাম, ভরত এবং লক্ষণ এই চারজনেরই বিয়ে কিন্তু হচ্ছে জনক রাজ্যে, অর্থাৎ আমরা যেটা পাচ্ছি জনকের পালিতা কন্যা সীতার সঙ্গে রামের বিয়ে, আর নিজের কন্যা উর্মিলার সঙ্গে বিয়ে লক্ষণের, এবং তার নিজের কন্যা জনকের মান্ডবী তার সঙ্গে বিয়ে হচ্ছে ভরতের। আবার জনকের যিনি ছোট ভাই কুশধ্বজের কন্যা মান্ডবী মানে ভাইয়ের মেয়ে সুচকৃতি, তোমরা একই পরিবারে বলতে গেলে 4 বোন, কিন্তু কোথাও এই 4 বোনের যে মিলমিশ বা 4 বোনের যে সামান্য
জায়গাগুলো ভীষণ ল্যাক। রামায়ণের যে আপনার লুপহোল যদি আপনি বলেন, তাহলে এই ধরনের লুপহোল গুলো তো রয়েছে। যেমন শত্রুঘ্ন একদিকে তিনি রামের প্রতি ভক্তি প্রদর্শন করছেন, আবার তিনি ভরতের দিকেও আছেন। হ্যাঁ, মন্থরাকে কদর্য ভাষায় গালিগালাজ করছেন এবং তাকে মারধর করে তার হাড় গোড় ভেঙে দিচ্ছেন। এটা কোনো করতেন, কারণ মন্থরা আদ্যপান্ত সমস্ত বিভেদ এবং ষড়যন্ত্রের কথা জানতেন। তার অপরাধ ছিল যে তিনি তার যে কইকেয়ী, যাকে তিনি খুব ছোট থেকে মানুষ করেছেনই বলা যায়, তার প্রতি বিশ্বস্ত ছিলেন এবং কর্তব্য পরায়ণ ছিলেন। এটা স্বাভাবিক। তিনি তাকে কন্যা সমস্যায় দেখতেন। সেই জায়গা থেকে তিনি তাকে যাতে কইকেয়ীর প্রতি কোনো অন্যায় না হয় সেই জায়গাটি তিনি দেখেছিলেন। ফলে তিনি ভীষণ বিশ্বাসযোগ্য এবং মন্থরা হচ্ছেন ভীষণ বুদ্ধিমতী। এই জায়গাটা আমাদের গুরুত্ব দিতে হবে যে এরকম একজন বুদ্ধিমতী ক্যারেক্টার যে রামায়ণে তাকে মারধর করা হচ্ছে, তার হাড় করতে দিচ্ছেন। ফলে ইতিহাস তাকে বলেছেন যে শত্রুঘ্ন এক মহামূর্খ ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার শেষ করবার আগে একটা খুব কৌতূহল থেকে প্রশ্নটা রাখছি। এই যে রামের হরধনু ভঙ্গের ব্যাপারটি, এটা আমার যতটুকু বাল্মীকি রামায়ণ নাড়াঘাটা করে আমার মনে হয়েছে, সেটা হচ্ছে এই হরধনু বিষয়টা হচ্ছে যে শিবের ধনুক। এই হরধনু দিয়ে তিনি কিন্তু স্বর্গমর্ত পাতাল শাসন করতে পারতেন। এই ধনুকের এত গুণ ছিল। এই ধনুকের একটা নাম হচ্ছে গিয়ে পিনাক। তো এই ধনুকটা রামচন্দ্রকে দিয়ে ভঙ্গ করানোটাকেই শক্তি পরীক্ষার বিষয়টা ভেবে নিলেন জনকরাজ। তার কারণ কি এই অনার্য দেবতা শিবের যে অস্ত্র, শিবের শক্তিকে ভেঙে বৈষ্ণব তন্ত্রের এই বিষ্ণুকে মানে শত্রুহীন করা, মানে তার যাতে প্রতিদ্বন্দ্বী না থাকে, সেই জন্যই হরধনুটাকে ভঙ্গ করে সেই শিবের শক্তিটাকে কমানোর একটা প্রয়াস পেছনে কাজ করছে। এটা আমার মনে হচ্ছে। আপনি কি বলেন? এরকম একটা জায়গা তো রয়েছে। যেটা বলেছেন যে আসলে এই ধনুকটি ভাঙাই ছিল এবং যে কম্পিটিশনের কথা বলা হয় বা দেখানো হয় যে আগে কেউ তুলতে পারছেন না, তা নয়। এটা গিয়ে এটা তুলতে এটা ভেঙেই ছিল এবং সেই ভাঙা জিনিসটিকেই তার সামনে রাখা হয় এবং আর কি ভঙ্গ করেছেন এরকম একটা জায়গা তৈরি করা হয়। এবং এই ঘটনার সময় সীতার যিনি বালিকা মা অর্থাৎ জনকের স্ত্রী এক হয় না, তিনি উপস্থিত ছিলেন। তিনি বিষয়টিকে বলেন যে সব কি হচ্ছে, এই ধরনের একটা নোংরামিপূর্ণ ছলকপটপূর্ণ একটা ঘটনা এখানে ঘটানো হচ্ছে। তিনি কিন্তু এই ঘটনার সময়ে শুধু ওই ঘটনাটি নয়, হরধনু ভাঙার নয়, ওই যে স্বয়ংবর সভা বোধহয় বলা হয়, এই সভায় যে নাটকগুলো হচ্ছে তিনি এগুলোর প্রতিবাদ জানিয়েছিলেন। এর প্রমাণও কিন্তু রামায়ণে আছে। সংবাদ সভা বলে যে বিপদটা করা হয়, সেটা হচ্ছে যেন নারী স্বাধীনতার একটা ব্যাপার। সে তার পছন্দ মতন স্বামীকে বেছে নিতে পারে, এরকম একটা ব্যাপার। কিন্তু আসলে তো রাজার ইচ্ছাটাই কাজ করে, কন্যাকে সে কথাটা মেনে নিতে হতো। সংবাদ সভার তো এমন কোনো প্রামাণ্য নথি পাওয়া যায়নি যে সেই কন্যা তার ইচ্ছে মতন মানুষকেই বেছে নিতে পারতো স্বামী হিসেবে। না না, এরকম একেবারেই না। হ্যাঁ, মানে কখনোই এটা বেছে নিতে পারতো না, আগে থেকে স্থির হয়ে থাকতো সেই জায়গাটিকে আমার আরেকটা অনুষ্ঠানের মাধ্যমে। কারণ এই ধরনের কোনো বিষয় যা আমরা মূল সংহিতা থেকে পাই, সেখানে কিন্তু এই ধরনের কোনো ব্যাপারে প্রামাণ্য কোনো উল্লেখ হলে পরে আর কি এগুলোকে এই ধরনের বলা হয়েছে বা কিছু বলার চেষ্টা করি। তো আজকের পর্বটা শেষ করার মুহূর্তে আমরা এইটুকু বুঝতে পেলাম, দশরথ সম্বন্ধে কিছু আলোচনা হলো, লক্ষণ ভরত শত্রুঘ্ন সম্বন্ধে আলোচনা এবং হলো, এবং সর্বোপরি যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং প্রশ্নবোধক চিহ্ন থেকে যাচ্ছে যে যেহেতু জনক রাজা যিনি নাম শিরোধ্বজ এবং তার ভাই কুশধ্বজ, এই দুজনের দুই চার মেয়েকে রামেরা চার ভাই বিয়ে করলো, কিন্তু রামায়ণের পুরো কাহিনীর মধ্যে এই কন্যার অর্থাৎ চার যে রানী হয়ে এলেন, এই চারজনের মধ্যে যে কি বলবো মূল আর কি ভগ্নিস্বরূপ যে সম্পর্ক, তার কোনো প্রামাণ্য নথি বাল্মীকি রামায়ণেও আমরা পাচ্ছি না। এবং আমার মনে হয় যতটুকু দেখেছি মেরে ঘেটে, বাংলার কাশিদাসী রামায়ণেও এবং তুলসীদাসী রামায়ণেও কিন্তু এরা কিছুটা ভ্রান্তই থেকে গেছেন, তাই তো? খুব
খারাপ উপন্যাস পড়লে যা হয়, উপন্যাসে দেখবেন মিল থাকে না, সে চরিত্রগুলোকে আর মিল থাকে না, একভাবে লেখক উপন্যাসটিকে শেষ করেন। এটার ক্ষেত্রেও এটা হয়তো অনেকজন মিলে লিখেছেন, নানা সময়ে লিখেছেন, কিন্তু লিখতে গিয়ে যেটা হয়েছে যে তারাও কিন্তু এতজন মিলেও বিষয়গুলোকে মেলাতে পারে, বা এটাও হতে পারে যে সেই সেই জায়গাগুলোকে তারা বাদ দিয়েছেন কারণ সেই জায়গাগুলো তাদের পক্ষে অ্যানালিসিস করা বা ক্ষেত্রে তারা যা পরিস্থিতি করতে চাচ্ছেন, যে ব্রাহ্মণ্যবাদ অনুবাদকে রামায়ণের মধ্যে দিয়ে তুলে ধরতে চাচ্ছেন, সেক্ষেত্রে হয়তো সেগুলো অপ্রয়োজনীয় ছিল, অথবা হয়তো সেগুলো বললে হয়তো তারা যে চরিত্রগুলোকে এস্টাবলিশ করতেন তারা আরো হীন প্রতিপন্ন হতেন। এরকমই একটা ঘটনা শুনেছিলাম যে সত্যজিৎ রায় যখন ফেলুদা চরিত্র নিয়ে গল্প লিখতে শুরু করেছিলেন, তখন বোধহয় সেই আন্টিক গল্পটাতেই হবে, প্রথম দিকে দেখিয়েছেন যে ফেলুদা কাঁচি সিগারেট খাচ্ছেন, পরবর্তীকালে দেখা গেল যে না, তিনি 4 মিনিট সিগারেট খাচ্ছেন। এখন ব্র্যান্ড চেঞ্জ হতেই পারে, কিন্তু স্বল্প সময়ের মধ্যে কাঁচি সিগারেটের উল্লেখ করার পর তারপরে 4 মিনিট সিগারেট উল্লেখ, অর্থাৎ কোনো কারণে এটা হয়তো কেই হারিয়ে ফেলা আর কি। গ্রামীণ বিভিন্ন হাতে রচনা হয়েছে, আর এত বড় মানে গল্প সাজানো হয়েছে, 24,000 থেকে 40,000 শ্লোকে পৌঁছে গেল। সুতরাং এইগুলোর ভেতর তো আপনার কন্টিনিউটি যাকে বলে সিনেমার ভাষায়, সেই কন্টিনিউটি তো ব্রেক হবে, তাই তো? হ্যাঁ, হয়েছে, হয়তো করাই হয়েছে কন্টিনিউটি ব্রেক। সেটা তো ফেরিয়া দিদিয়ার বারবারই বলেছেন যে যারা এটা রচনা করেছেন তারা খুব ভালো লেখকও ছিলেন না মনোমোহন করতে। হ্যাঁ, কারণ তারা মেলাতে পারে, যেটা তিনিও দেখেছেন। এটাও যার যার পার্সোনালি কাজ করেছে। হ্যাঁ, সেটাও কাজ করেছে। আপনার হয়তো সত্যগুলোকে কেউ বড় করে দেখিয়েছেন, কেউ আবার হ্যাঁ, এই আর কি। আচ্ছা, তাহলে আজকের মতন এই পর্ব শেষ করছি। এর পরের পর্বে আমরা আবার কিছু চরিত্র বেছে নিয়ে একটু চরিত্রের বিশ্লেষণ করে দেখব যে রূপকথার মধ্যে লজিক থাকতে নেই, কিন্তু এটাকে তো কথা বলতে অনেকেই রাজি নন। এগুলোকে বিশাল বড় বড় পণ্ডিতরাও বলছেন যে পুরাণ হচ্ছে ইতিহাস, ইতিহাসই হচ্ছে পুরনো হয়ে গেলে পুরাণ, এবং সেখানে সভ্যতার কথা বলা হচ্ছে, জায়গাগুলোর কথা যে বলছে সেগুলো কি করে তাহলে এখন পাওয়া যাচ্ছে। এ প্রসঙ্গে অনেক যুক্তিবাদী তথ্য আছে। এটা কোন জায়গা পাওয়া গেছে, রামায়ণকে কেন্দ্র করে কোন জায়গা পাওয়া গেছে, এগুলো একদমই খুবই মিথ্যে কথা। এগুলো যারা বলছেন তারাও একটা উদ্দেশ্য নিয়ে বলছেন, এবং আজকের ভারতবর্ষের যে পরিস্থিতি, যেখানে রাম মন্দির উদ্বোধন হচ্ছে, যেখানে রামের কপালে বিজ্ঞানীরা আলো ফেলছেন ইত্যাদি, এখানে দাঁড়িয়ে এসব কথাগুলো বলার ক্ষেত্রে তাদেরও নিশ্চিতভাবে কোনো ব্রাহ্মণ্যবাদী উদ্দেশ্য যে বোঝায় সেটাই রয়েছে। এই ইতিহাস এবং ইতিহাসের পার্থক্য যিনি করতে পারেন না, নিশ্চিতভাবে পার্থক্য করা যায়, তার পদ্ধতি আছে। এই পার্থক্য যারা করতে পারে না তারা এইসব নিয়ে আলোচনা করলে আমার মনে হয় না যে মানুষ এতটা অসচেতন যে তারা এইগুলোকে মেনে নেবে। এই পার্থক্য করতে হবে, পার্থক্য করতে না পারে তাদের ব্যর্থতা, অথবা তারা একটা উদ্দেশ্য নিয়ে এই ব্যর্থতাকে তারা তুলে ধরছে। সবশেষে আপনাকে এটা বলার আছে যে ইতিমধ্যে শুনলাম বিজেপি নেতা এবং রাজ্যের বিরোধী দলের প্রধান আর কি যিনি নেতা, সেই শুভেন্দু অধিকারী বলেছেন যে সামনেই আসছে রামনবমী, 6 এপ্রিল। সেদিন 1 কোটি লোক পথে নামবেন রামনবমীতে, এবং 2000 মিছিল হবে। গতবার 1000 হয়েছিল, এবার নাকি রাজ্য জুড়ে 2000 মিছিল হবে রামনবমীতে। এখানেও আমার একটা ছোট প্রশ্ন থেকে যাচ্ছে, রামনবমী যদি রামের জন্মদিন হয়ে থাকে, তাহলে আবার কি করে বলা হচ্ছে যে 4 ডিসেম্বর মঙ্গলবার ছিল নাকি রামের জন্মদিন? এই যে জন্মদিনগুলো দুটো তিনটে আলাদা আলাদা করে পাওয়া যাচ্ছে। অন্যদিকে ব্রিটিশ অধ্যাপক ডক্টর জেল ব্রুকিংটনের তার যে গবেষণা গ্রন্থ ন্যায়পরায়ণ রাম, সেখানেও কিন্তু আলাদা করে জন্মদিনের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে একজন জন্মাচ্ছেন তো একই সঙ্গে বছরের বিরাট মানে ফারাক থেকে যাবে, এরকম ভাবে দুদিন তো জন্মাতে পারেন না, যে কোনো একদিন। এটাই কি স্থির সিদ্ধান্ত এরা নিতে পারেননি? একদল বলছেন ডিসেম্বর মাসে, একদল বলছেন এপ্রিল মাসে। এটা কি বলবেন? এটা বলেই আমরা শেষ করবো আজকের অনুষ্ঠান। এগুলো তো খোলাসলে মাছ ধরা এবং রামকে কেন্দ্র করে রামকে একটা পুরুষোত্তম এবং ঐতিহাসিক চরিত্র হিসেবে তুলে ধরার একটা প্রয়াস আমরা দীর্ঘদিন ধরেই লক্ষ্য করছি, বেশ কয়েক দশক ধরে। কিন্তু কথা হচ্ছে যে
ইতিহাস যদি দেখেন সেখানে আপনি দেখতে পাবেন যে রামনবমী যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান কিন্তু খুব বেশি পুরনো নয়, এও খুব নতুন। যেমন ওই যে গণেশ চতুর্থী ইত্যাদি যে তিলককে কেন্দ্র করে মহারাষ্ট্রে পালিত হয়, পশ্চিমবঙ্গে যে দুর্গা পুজো হয়, এখন দুর্গার যে একটা জন্মদিন ইয়ে করা যায়, হ্যাঁ গণেশের যে একটা জন্মদিন ইয়ে করা যায়, এইগুলো খুব অমূলক। এখন তারা রামের জোর দিচ্ছেন, পরে তারা শিবের জন্মদিন, গণেশের জন্মদিন, দুর্গার জন্মদিনও হয়তো বুঝবেন। তাহলে এসব নিয়ে না ভাবাই ভালো। এখন তারা তাদের কাজ করছেন, ভারতবর্ষের যে যুক্তিবাদী মানুষ রয়েছেন তারা তাদের কাজটা করবে। কিন্তু রামনবমী পালনের ইতিহাসও খুব পুরনো নয়। যেমন আপনার হোলি বা দোলের ইতিহাসও খুব পুরনো নয়, দোলের তো নয়, হোলিরও ইতিহাস খুব পুরনো নয়। এগুলো আর কি আপনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে গেলে আপনি দেখবেন যে সেখানে কিন্তু এই ধরনের উৎসবগুলো নেই। আমি তো একটা পর্ব রেখেছি, সে পর্বে দেখিয়েছি যে একটা সময় যে বসন্ত উৎসব ছিল, বলতে পারা যায় সেক্স ফেস্টিভ্যাল বসন্ত উৎসব, সেইটা পরবর্তীকালে যখন ধর্মীয় ব্যাখ্যা দেওয়া হলো, এখানে তৈরি হয়ে গেল শিব পার্বতীর দোল। সেই শিব পার্বতীর দোলটাকে কিন্তু এই বৈষ্ণব পন্থীরা এসে ওটাকে কৃষ্ণ রাধায় পরিবর্তিত করে দিলেন। শিব পার্বতীর যে দোল হতো তারও কিন্তু প্রামাণ্য নথি আছে। আসলে দোল, ভারতবর্ষে দোল বা রং খেলার ব্যাপারটা ভারতবর্ষের কিছু অংশে থেকেছে। আমি খুব রিসেন্ট আমার কিছু মারাঠি বন্ধুর সাথে কথা হচ্ছিল সাক্ষাতে এক জায়গায়, তারা এটাকে সত্যি তারা বলছেন যে অ্যাকচুয়ালি যেখানে ধরুন এত অংশের মানুষ শূদ্র ছিলেন বা তাদেরকে করে রাখা হয়েছে, আসতো এই একটা 87% 85% মানুষ ভালো করে খেতে পেতেন না, সম্পদ রাখার অধিকার ছিল না, তারা খুব বেশি রং খেলতেন। একটা এইরকম কি মেনে নেওয়া যায়? এরকমটাও নয়। আমরা ছট পূজার ক্ষেত্রে দেখি আমরা যেমন ধ্বংসস্তূপ শব্দটা পাই, অর্থাৎ স্তূপকে ধ্বংস করাটাই আর কি একটা সময়ে উঠে এলো জায়গায়। তো ফলে এই ধরনের বৌদ্ধ কালচারে এটা নেই, যেখানে ভারতের একটা সময় বৌদ্ধদের যথেষ্ট প্রভাব ছিল। আপনার অন্যান্য যে ধর্ম, আপনার যে আজীবক ধর্মেও এসব নেই। আজীবকদের যিনি গুরু, তিনি তো মুক্তি দেব ভেঙে বেড়াতেন। তাহলে এই ধরনের যে জায়গাগুলো বলা হচ্ছে, এগুলো গোটা ভারতবর্ষের উৎসব ইত্যাদি, এগুলো খুব রিসেন্ট ঘটনা। এগুলোই হয়তো 300-400 বছরের জায়গা থেকে এগুলোকে নানাভাবে করা হচ্ছে। ইভেন মহাররা, যারা মহারাষ্ট্রে মারাঠি বা মহারহাট্টা, এই শব্দগুলোকে যদি মিলিয়ে দেখা যায় যে একটা জাতিকে যদি ধরা যায়, সেখানেও আপনি দেখবেন যে এই ধরনের দোল, হোলি ইত্যাদি ফেস্টিভ্যালের কোনো জায়গা ছিল না। তামিলনাড়ুতেও নেই, এটা কেরালাতেও নেই। হ্যাঁ, ফলে এইটাকে আর যৌনতার জায়গাটা আমি বিভিন্ন জাতির সাথে কথা বলতে দেখি, তারা তো একদম প্রকাশ্যে তারা কথোপকথনই উল্লেখ করেন যে এটা আসলে এক ধরনের যৌনতাপূর্ণ ফেস্টিভ্যালের জায়গা। আসলে তারা এটাকে অ্যাভয়েড করে। তাহলে ভালো লাগলো সুপ্রিয়া বাবু আজকে আপনার সঙ্গে এই বিষয়ে একটু আলোচনা করে। আগামী পর্বে আমরা এই ব্যাপারে রামায়ণের অন্যান্য অনেক চরিত্র নিয়ে তাহলে আলোচনায় যাব। হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। আশা করি যারা এটা শুনছেন তাদের ভালো লাগবে, তারাও প্রশ্ন করলে সেগুলো আমাদের জানাবেন। হ্যাঁ, নিশ্চয়ই। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।